বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট। আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো কিশোরীকে গণধর্ষণ, বিচার দাবিতে থানা ঘেরাও। সবার এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে দ্রুত স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, বললেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট। রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে ঘটনা ঘটে। পরে রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তাকে 4 রাউন্ড গুলি করা হয়। পরে তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলি চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রী ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজকে দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে 3টি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তিনি জানান, ঘটনাটি ভুক্তভোগীর বাসার সামনে ঘটে। ভুক্তভোগী আমাদের জানিয়েছেন, তার কাছ থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে এখনো আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি, তবে ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করেছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে লুট করা অর্থ ব্যবহার করেছে। তিনি আরো বলেন, আগামীকাল থেকে টহল বাড়ানো হবে যাতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, আমাদের অভিযান ডেভিল হান্ট চলবে। এসব অপরাধীরা কোথাও দাঁড়াতে বা বসতে পারবে না। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দুপুর 1টার মধ্যে পদত্যাগ না করেন তবে মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মূলত এই ঘটনার পরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পদত্যাগের দাবি জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ঘটনার প্রেক্ষিতে মাঝরাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জোর দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিশোরীকে গণধর্ষণ, বিচার দাবিতে থানা ঘেরাও। শেরপুরের নকলায় 13 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বিচার দাবিতে নকলা থানা ঘেরাও করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ঘটনায় অভিযুক্ত আশিককে সন্ধ্যায় আটক করে পুলিশ। অভিযুক্ত আশিক নকলা চালকি ইউনিয়নের সালুয়া গ্রামের আবু সাইদের ছেলে। আর ওই কিশোরী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে লেখাপড়া করে। তার বাবা একজন দিনমজুর। পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়।
পরে বাড়ির পাশে ভুট্টা খেতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওই কিশোরীকে। ওই সময় মামলার আসামি বখাটে যুবক আশিক সহ আরো 3 থেকে 4 জন পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা অভিযুক্তের বিচারের দাবিতে নকলা থানা ঘেরাও করেন। পরিবারের অভিযোগ, রাতে পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বখাটে যুবকরা কিশোরীকে তুলে নিয়ে পাশের ভুট্টা খেতে গণধর্ষণ করেছে। এই ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক আবুল কাশেম জানান, ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার এবং কিশোরী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে কাজ করছে পুলিশ। সবার এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে দ্রুত স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার সহ সব মানুষের এখন লক্ষ্য হওয়া উচিত দেশকে যত দ্রুত সম্ভব একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। তারেক রহমান বলেন, একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে গত 15 থেকে 16 বছরের প্রত্যেকটি সেক্টরে কি অরাজকতা হয়েছে, কি অন্যায় হয়েছে তা আপনাদের স্মৃতিতে রয়ে গেছে। আপনারা বিভিন্ন নির্যাতন অত্যাচারের কাহিনী শুনেছেন। বর্তমানে আলোচিত শব্দ বৈষম্যের শিকার হয়েছেন বিএনপি সহ যেসব দল মানুষের অধিকার আদায় সোচ্চার ছিল, তাদের নেতাকর্মীদের কি অবস্থা হয়েছে আপনারা চাক্ষুষ দেখেছেন। সব ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা প্রায় 2.5 বছর আগে 31 দফা ঘোষণা করেছি। আমাদের অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে আমরা 31 দফা উপস্থাপন করেছি। আমরা দেখেছি স্বৈরাচারের সময় অর্থনীতি, কৃষি, শিক্ষা, প্রশাসন সহ সব সেক্টর ধ্বংস করা হয়েছে। আমরা যদি এখন কতগুলো পলিসি বা সিদ্ধান্ত না গ্রহণ করি তাহলে দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। সেই সময় কেউ সাহস করেনি সংস্কারের কথা তুলতে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয়ে সংস্কার করা দরকার। তখন বিএনপি ও রাজপথের আন্দোলনের কিছু দল মিলিতভাবে আমরা 31 দফা দিয়েছিলাম। আজকে অনেক ব্যক্তি সে সময় সংস্কারের এর ধারে কাছে ছিলেন না, কিন্তু বিএনপি ও সমমনা দলগুলো সেদিন 31 দফা উপস্থাপন করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের লক্ষ্য আছে যে কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিতে চাই। 31 দফায় আমরা বলেছি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনরায় প্রবর্তনের কথা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার কথা বলেছি। আরেকটি বিষয় আছে নৈতিক পরিবর্তন, রাজনৈতিক চিন্তা চেতনার পরিবর্তন। এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হলে সংসদের মধ্য দিয়ে করতে হবে। সংসদ ছাড়া কিভাবে এগুলো বাস্তবায়ন করা যায় তা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয়। তারেক রহমান বলেন, যারা সংস্কারের কথা বলছেন আমার ধারণা তারাও এটা বুঝতে সক্ষম। যে যাই করি না কেন, এটা 1/11 সরকারেও দেখেছি, তারাও অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু পরে যখন পার্লামেন্ট বসেছিল, স্বৈরাচার যখন ক্ষমতা নেয়, যদিও 2008 সালে নির্বাচনে ঘাপলা ছিল, ক্ষমতায় যাওয়া স্বৈরাচারের বিভিন্ন কথাবার্তা থেকে সেটা বেরিয়ে এসেছে। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং নির্বাচনের ফলাফলের বিভিন্ন অ্যানালাইসিসেও দেখা গেছে। তারপরও গণতন্ত্রের স্বার্থে এটা আমরা মেনে নিয়েছিলাম। তখন কিন্তু সংস্কার প্রস্তাবকে অন্যভাবে পরিবর্তন করে ফেলা হয়েছিল, কারণ সেটি প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। এবার আর সেবারের তফাৎ এটাই যে এবার সংস্কারের প্রস্তাব প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। যেহেতু প্রথম প্রস্তাব আমরা সেহেতু এটা বাস্তবায়ন করা আমাদের পবিত্র দায়িত্ব। আর যদি বাস্তবায়ন করতে হয় তবে অবশ্যই সংসদের প্রয়োজন। জনগণের রায়ের মাধ্যমে যে সংসদ আসবে, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে বলে যোগ করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।